টার্ন ছিল, ওকে, তাহলে এন ফাইটা হলো গিয়া টোটাল ফ্লাক্স লিঙ্কেজ। হ্যাঁ, তাহলে ইন্ডাকটেন্স এল ইকুয়ালস টু এন ফাই বাই আই, মানে পার ইউনিট কারেন্টের জন্য এটার ফ্লাক্স লিঙ্কেজটা কত সেইটা। ওকে, এখন দেখেন নর্মালি একটা কারেন্টের জন্য একটা কয়েলে তো ধরেন ফ্লাক্স প্রডিউস হয়। হ্যাঁ, তো যখন এরকম অনেকগুলি কয়েল পাশাপাশি থাকে, ধরেন পাশাপাশি যখন থাকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে ভিডিও শেষে জিজ্ঞেস করেন, ওকে, ভিডিওর মাঝখানে করেন না। তখন কি হয়, একটার সঙ্গে আর একটা ফ্লাক্স শেয়ারিং হয়। আর ফ্লাক্স শেয়ারিং যদি হয় তাহলে দেখেন তার নিজস্ব ফ্লাক্স তো ছিলই, তাই না? তো সেটা যদি ধরেন অ্যাডিটিভ বা সাবস্ট্রাকটিভ এই ব্যাপারগুলি থাকে, সহজ কথায় যখন দুই বা ততোধিক কয়েল পাশাপাশি থাকে এরকম, তাদের মধ্যে কি হয়, একটা মিউচুয়াল ফ্লাক্স প্রডিউস হয়। ওকে, যে ফ্লাক্সটা দুইটার জন্যই কমন। হ্যাঁ, তখন আমরা, আপনার মনে আছে সম্ভবত 1112 এই মিউচুয়াল ফ্লাক্সের যখন আপনার এসি সার্কিট পড়ার কথা, তখন এই মিউচুয়াল ফ্লাক্সের ইকুয়েশন আমরা ডেরাইভ করেছিলাম যে M12 M21। ওকে, মিউচুয়ালটা দিয়ে কারেন্ট দিয়ে আমরা ইন্ডাকটেন্স বের করতাম। তো সেটা আসলে আমি গত ক্লাসে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম। সো এখন যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি ইন্ডাকটেন্স বলতে কি বুঝেন, তাহলে কি বলবেন? কেউ পারবেন এখন? হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন? স্যার ফ্লাক্স লিঙ্কেজ আর ডাইরেক্ট কারেন্ট স্যার। পার ইউনিট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। সরি স্যার, স্যার পার ইউনিট কারেন্ট স্যার। সেটাই, ঠিক আছে, সেটা সবাই একটু মাথায় রাখেন। এখন দেখেন আমাদের আজকের যে পড়া ছিল, গত ক্লাসে আমরা শুরু করেছিলাম এবং শেষ করি নাই। গত ক্লাসে আমি বলেছিলাম একটা সিনক্রোনাস মেশিনকে যদি আমি মডেল করতে চাই তাহলে তার মধ্যে কি কি ব্যাপার থাকে আর কি, তাই না? এবং আমি বলেছিলাম ইলেকট্রিক্যাল মেশিন অর্থাৎ সিনক্রোনাস মেশিন এটা আর কিছুই না, একটা বেসিক আরএল সার্কিট। ওকে, আজকে আমরা সেটা দেখবো কিভাবে কাজ করে। তো দেখেন, the number of factors that cause the difference between EA এবং V5। ওকে, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথম থেকে। দেখেন ছবি এ যেটা, সেখানে দেখানো হচ্ছে একটা টু পোল মেশিন যার রোটর ওমেগা এম স্পিডে রোটেট করবে এবং সে যে ফ্লাক্সটা প্রডিউস করবে সেটা হলো কি আমার বিআর। ওকে, এখন মেশিনের ডাইনামিক্সটা দেখেন, আর্মাচারে রয়েছে আমার তিনটা কয়েল এ বি সি, থ্রি ফেজ ওয়াইন্ডিং, এবং দেখেন এই যে বিআর সেইটা আর্মেচারে যে ভোল্টেজ বা যে ইএমএফটা ইনডিউস করবে সেটাকে আমি বলতেছি ইএ। ওকে, তো বিআর এর কারণে, বিআর ভেক্টরের কারণে ইএ প্রডিউস হয়, তাদেরকে আমি ইন লাইনে রাখলাম এবং এই বরাবর ধরেন যেহেতু তার পজিশন, এইখানে আমার ইএ ম্যাক্স। ওকে, এখন খেয়াল করে দেখেন এই ইকুইভ্যালেন্ট সার্কিট যখন আমরা ড্র করি, ইকুইভ্যালেন্ট সার্কিট তো একটাই হয়, তাই না? সার্কিটের তো আর বোঝা যায় না, কিন্তু করসপন্ডিং ভেক্টর ডায়াগ্রাম যদি ড্র করি, ইভেন এই যে চারটা ছবি দেওয়া রয়েছে, হ্যাঁ, এই ছবিটা যখন ড্র করা হয় তখন আগে আপনাকে জানতে হবে এটা কোন লোডের জন্য ড্র করা হয়েছে। ওকে, সো আজকের এই ক্লাসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, বিকজ এই চারটা ছবি আপনাদেরকে একটু বুঝতে হবে। এবং আমি বলে দিচ্ছি, বইয়ের যে কোনো কিছু ধরেন ফেজর ডায়াগ্রাম বলেন বা এই জাতীয় যে কোনো কিছু, সবকিছু ইন্ডাকটিভ লোডের জন্য আঁকা হয়, ওকে, ইউজুয়ালি। এবং আপনাদেরকে ইন্ডাকটিভ যদি আমি শেখাই, অবশ্যই পরীক্ষাতে ধরেন রেজিস্টিভ বা ক্যাপাসিটিভ লোডের জন্য কি হবে সেটা আমি দিতে পারি। ওকে, সেটার পসিবিলিটি বেশি। এখন দেখেন নো লোড অবস্থা যখন, তখন ইএ যেটা সেটাই আমার কি টার্মিনাল ভোল্টেজ ভি5 এট নো লোড। হ্যাঁ, নো লোডে তো আর আর্মেচার দিয়ে কারেন্ট ফ্লো করে না, ঠিক আছে? এখন দেখেন যখন আমি মেশিনটাকে লোডেড করব, ওকে, লোডেড করা মাত্রই
আর্মেচার দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং সেই কারেন্টের লোড ভেদে সেই কারেন্টটা লিডিং হতে পারে, ল্যাগিং হতে পারে, অথবা ইউনিটি হতে পারে উইথ রেসপেক্ট টু দ্য টার্মিনাল ভোল্টেজ। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন এই যে পিকচারটা ড্র করা হয়েছে, ধরে নিচ্ছি দিস ইজ ফর ইন্ডাকটিভ লোড, তাই না? তার মানে এই ছবিটা ড্র করা হয়েছে ল্যাগিং লোডের জন্য। এটা সবাই খাতায় লিখে রাখতে পারেন, হ্যাঁ, বিকজ আমি আপনাদেরকে হোম টাস্ক দিব ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ এবং রেজিস্টিভ। এখন দেখেন যেহেতু ইন্ডাকটিভ লোড, তার মানে আর্মেচার কারেন্ট আই এ যেটা, আই এর ম্যাক্সিমামটা অবশ্যই ই এর থেকে এই ল্যাগিং পজিশনে থাকবে আর কি। ঠিক আছে, তো সেটা আমি এখানে এই যে আই এটা শো করলাম। এরপরে দেখেন, মানে আমি পর্যায়ক্রমে ব্যাপারগুলো বলতেছি যেটা ঘটবে। তো যখনই আর্মেচার দিয়ে কারেন্ট ফ্লো হবে তখন কি হবে? আমরা জানি যে কোনো কয়েলের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হওয়া মানে অ্যারাউন্ড দ্যাট কন্ডাক্টর দেয়ার উইল বি ম্যাগনেটিক ফ্লাক্স। অর্থাৎ ধরেন একটা কন্ডাক্টর দিয়ে যদি ভাবে কারেন্ট ফ্লো হয়, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কি হবে? এরকম ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে, ফ্লাক্স লাইন গোল গোল আর কি। হ্যাঁ, সো প্রতিটা কয়েল কি হবে, যখন আর্মেচার ওয়াইন্ডিং দিয়ে কারেন্ট ফ্লো হবে, ইট উইল সেট আপ ইটস ওন ফ্লাক্স। হ্যাঁ, এখন দেখেন সেই যে ফ্লাক্সটা প্রডিউস করলো, প্রথমে কিন্তু ইনিশিয়ালি নো লোড অবস্থায় মেশিনের মধ্যে শুধুমাত্র আমার বিআর একটা ফ্লাক্সে ছিল। ওকে, তো যখনই, এবং বিআর বলার কারণ রোটর ফ্লাক্স, যখনই আর্মেচার দিয়ে কারেন্ট ফ্লো হবে লোডেড কন্ডিশনে, তখন এই আর্মেচার কারেন্ট তার একটা নিজস্ব ফ্লাক্স প্রডিউস করবে, যেটাকে আমি বলতেছি বিএস। ওকে, এবং এই বিএসটাই প্রডিউস করবে আমার স্ট্যাটরের একটা ইএমএফ, হুইচ ইজ ই স্ট্যাটর, আমি বলতেছি ই স্ট্যাটর। হ্যাঁ, পজিশনটা খেয়াল করে দেখেন, আই থেকে অলমোস্ট 90 ডিগ্রি, ওকে, অলমোস্ট না 90 ডিগ্রি দূরেই থাকবে আমার সেই স্ট্যাটর ফ্লাক্স। এখন খেয়াল করে দেখেন মেশিনের মধ্যে লোডেড অবস্থায়, তাহলে দেখেন আমার কি হচ্ছে, ফ্লাক্স কিন্তু দুটো হয়ে যাচ্ছে, একটা হলো আমার বিআর এবং বিএস। ওকে, এই দুইটা ফ্লাক্সের যোগফলটাকে আমি বলবো বি নেট। ওকে, তাহলে আমি যদি ভেক্টরটা ড্র করে দেখেন, এই বি নেটটাই টোটাল আমার যেটা থাকবে সেটা, অর্থাৎ দুইটা বিআর প্রডিউস করতেছে ই এ, ওকে, এবং বিএস প্রডিউস করতেছে ই স্ট্যাটর, এই দুইটার ভেক্টর যোগ আর কি। দেখেন অ্যাঙ্গুলার পজিশন কিন্তু একটা রয়েছে, তাই না? সো আমি যদি একটা ভেক্টর যোগ করি তাহলে আমি পাবো আমাদের সেই টার্মিনাল ভোল্টেজ V5। ওকে, এবং এই বিআর এবং বিএস এই দুটো যোগ করলে যেটা আমি পাই সেটাকে আমি বলি বি নেট। ইভেন্চুয়ালি V5 এর সঙ্গে এই বি নেট হলো গিয়ে আমার কি প্রপোর্শনাল, বি নেট বেশি হওয়া মানে V5 বেশি, বি নেট কম হওয়া মানে আমার V5 কম। এখন খেয়াল করি আমরা একটু, স্যার বিএসটা একবার একটু বুঝাই প্রথম দিন। থেকে আবার একটু আমরা দেখি। এখানে কিছু ব্যাপার রয়েছে, যে নাম্বার অফ ফ্যাক্টরস দ্যাট কজ দ্য ডিফারেন্স বিটুইন ইএ এবং V5, অর্থাৎ যখন আমরা মেশিনকে লোডেড করলাম তখন ইএ এবং V5 এর মধ্যে যে কারণগুলোর কারণে ডিফারেন্স হতে পারে সেটা একটু দেখেন। নাম্বার 1, the distortion of the air gap magnetic field by the current flowing in the stator called the armature reaction. ওকে, কথাটার মানে কি? অলরেডি কিন্তু আমার কথা বলা শেষ। দেখেন যখন মেশিনটা নো লোড অবস্থায় ছিল তখন সেখানে অনলি রোটর ফ্লাক্স ছিল। যখন মেশিনকে লোড করা হলো তখন সেখানে একটা আর্মেচার ফ্লাক্স তৈরি হলো, তাই না? এই যে আর্মেচার ফ্লাক্স, সে মেইন ফ্লাক্সের সঙ্গে কি করবে? একটা ইন্টারঅ্যাকশন করবে। ওকে, সেই ইন্টারঅ্যাকশনটা তিনটা ভাবে হইতে পারে ডিপেন্ডিং অন দ্য 3 টাইপস অফ লোড। ওকে, এই যে ইফেক্টটা কি হবে সেটা আমি পরে বলতেছি, জাস্ট খালি জেনে রাখেন স্ট্যাটর ফ্লাক্সের সঙ্গে রোটর ফ্লাক্সের একটা ইন্টারঅ্যাকশন হবে, এটাকেই বলা হয় আর্মেচার রিঅ্যাকশন। ওকে, তো সেটা এখানে লেখা হয়েছে, দেখেন যে যেটা অলরেডি আমার কিন্তু বলা শেষ, যে ইয়ে ইন্ডিউসড হবে স্ট্যাটরে যখন লোড হবে, কারেন্ট ফ্লো করবে এবং সে বিএস প্রডিউস করবে, এবং বিআর এর সঙ্গে কি হবে, সে একটা ইন্টারঅ্যাকশন করবে। ওকে, এবং যে বি নেট সেটা আমার V5 কে প্রডিউস করবে।
এটা প্রথম গেল। ওকে, অর্থাৎ আমরা মডেলিং এর প্রথম একটা আমরা জিনিস বুঝলাম যে সার্কিট মডেলিং এর সময় আমাদের এই আর্মেচার রিঅ্যাকশনকে মাথায় রাখতে হবে। নাম্বার 2, সেলফ ইন্ডাকটেন্স। ওকে, গত ক্লাসেই বলেছিলাম যে ইকুইভ্যালেন্ট সার্কিটকে আমরা অবশ্যই আর কিছুই না, ইটস অনলি অ্যান আরএল সার্কিট। সো সেটার একটা সেলফ ইন্ডাকটেন্স থাকবে। কোন কোন বইতে এটাকে লিকেজ রিঅ্যাকটেন্সও বলে আর কি, আবার লিকেজ ইন্ডাকটেন্স, হোয়াট এভার ইউ সে। এই বইতে এটাকে সেলফ ইন্ডাকটেন্স বলা হয়েছে। যখন মেশিন মডেল করা হয় তখন সেলফ ইন্ডাকটেন্স এবং লিকেজের মাঝখানে একটু সামান্য তফাৎ রয়েছে, বাট এইখানে আমাদের সেটা ইগনোর করলেও চলবে। ধরে নেন এখানে কয়েলের সেলফ ইন্ডাকটেন্স একটা ম্যাটার করবে। আর কি ম্যাটার করবে, গত ক্লাসে বলেছিলাম দ্য রেজিস্ট্যান্স অফ দ্য আর্মেচার কয়েল। এবং এই 1, 2, 3, হ্যাঁ, একটা একটু আমাদের মানে বুঝতে হবে এখন। 2 আর 3 অলরেডি আপনারা জানেন। 4 নাম্বার হলো দ্য ইফেক্ট অফ সেলিয়েন্ট পোল রোটর শেপস। ওকে, সেলিয়েন্ট পোলের বিষয়টা কি খেয়াল করে দেখেন। যেটা আমরা এখন এই টপিকের মধ্যে পড়বো না, আমরা এখানে ধরে নিব যে এটা সিলিন্ড্রিক্যাল রোটর, বাট আমরা চ্যাপ্টারের শেষের দিকে যে আমরা তখন আবার এটাকে স্টাডি করব। ওকে, যে রোটর সেলিয়েন্সির ইফেক্টটা কি। ওকে, একটা খুব কমন জিনিস আপনারা চিন্তা করে দেখেন, আসলে সেলিয়েন্ট পোলের ইফেক্টটা কি। প্রথম ক্লাসে কি বলেছিলাম, সেলিয়েন্ট পোলের ইফেক্টটা কি কার কি মনে রয়েছে? প্রথম ক্লাসে সেলিয়েন্ট পোল নামে একটা কথা বলেছিলাম, কেউ কি বলতে পারবেন সেটা কি? এয়ার গ্যাপ স্যার মোটরের মানে স্যার পোলগুলো স্যার আলাদা আলাদা থাকে, আর কিছু একটা স্যার পোলগুলো একত্রে থাকে স্যার, যাতে এয়ার রেজিস্ট্যান্স কম হয়। এয়ার রেজিস্ট্যান্সের বিষয়টা এখানে না। বিষয় যেটা হলো, আপনাকে এক কথায় সুন্দরভাবে যদি বলতে চান, সেলিয়েন্ট পোল মেশিনের এয়ার গ্যাপটা সমান না। ওকে, তাহলে প্রশ্ন হলো এয়ার গ্যাপ সমান না হলে কি হইতে পারে। হ্যাঁ, আমি আপনাকে একটা জিনিস ড্র করে দেখাই। সাপোজ ওকে, দিস ইজ এ 4 পোল মেশিন। হ্যাঁ, সবাই একটু বোঝেন তো। সেলিয়েন্ট পোল মেশিনের সবচেয়ে বড় অসুবিধা হলো এয়ার গ্যাপটা সমান না। খেয়াল করে দেখেন, এই পোল যেখানে আছে আর কি, এই মাঝখানে এখানে এয়ার গ্যাপটা কম, অথচ এখানে কি এয়ার গ্যাপটা বেশি না। এই এয়ার গ্যাপ কম এবং বেশি হওয়ার কারণে কি হয় দেখেন, আপনারা যদি মেশিন মডেলিং করেন তাহলে দেখবেন এই জায়গাটায় দেখেন এই রোটর কি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এবং স্টেটরে কি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ স্লটের মধ্যে আপনার সেই আর্মেচার কন্ডাক্টর, মাঝখানে এয়ার গ্যাপটা কম, তার মানে ফ্লাক্স খুব ইজিলি পাস করবে, তাই না? এই এয়ার গ্যাপটা কিন্তু খুব মিনিমাম। হ্যাঁ, আবার এখানে দেখেন লং এয়ার গ্যাপ, তার মানে এটা তো ঘুরতেছে, মোটরটা ধরেন ওমেগা স্পিডে রোটেট করতেছে। তাহলে এটা যখন সরে যাবে, গ্যাপ পজিশনে যখন আসবে, তখন সে কি হবে, ফ্লাক্সটা এমনি একটু আপনার কম পাস হবে না, এই বরাবর যদি থাকে আর কি। হ্যাঁ, তার মানে দেখেন এই যে ইন্ডাকটেন্স এল যেটা, হ্যাঁ, এটাকে আমরা যদি যখন আর এল হিসাবেও যদি আমরা মডেলিং করি আর কি, এই এল এর ইকুয়েশন রয়েছে, সাইনোসয়েডাল ইকুয়েশন রয়েছে। সেই ইকুয়েশনের মধ্যে এই রোটর সেলিয়েন্সির একটা ইফেক্ট থেকে যায় আর কি। অর্থাৎ এইটা তখন ভেরিয়েবল হয়ে যায়, একটা আলাদা একটা ভেরিয়েবল টার্ম যুক্ত হয় এল, রোটর অ্যাঙ্গেলের সঙ্গে সেটা ওঠানামা করে। যেটা সিলিন্ড্রিক্যাল রোটর যদি হয় সেক্ষেত্রে সেটা চেঞ্জ হয় না আর কি। হ্যাঁ, এটাই হলো আমাদের সুবিধা, এবং এই সুবিধার জন্যই আমাদের আজকের আলোচনার মধ্যে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই মেশিনটা নন সেলিয়েন্ট পোল। ওকে, সো এইটা আজকে আমরা কনসিডার করতেছি না, এইটার ইফেক্ট আমরা পরে দেখবো, ঠিক আছে? তাহলে বাই দিস টাইম আমরা বুঝলাম যে যখনই একটা মেশিন লোডেড হবে তখন আর্মেচার দিয়ে কারেন্ট ফ্লো করবে, ইট উইল প্রডিউস ইটস ওন ফ্লাক্স, যেটাকে আমরা বিএস বলবো। বিএসটা আসলে ই স্ট্যাটর ক্রিয়েট করবে, এবং টার্মিনাল ভোল্টেজ ভি ফাইটা হবে আমার সেই ই এ এবং ই স্ট্যাটরের যোগফল, এবং নেট যে ফিল্ড সেটা হবে বি
রোটর এবং বি স্ট্যাটরের ভেক্টর যোগের সমান। হ্যাঁ, এগুলো কিন্তু সব ভেক্টর দেখেন। হ্যাঁ, কিন্তু স্কেলার যোগ কিন্তু না। ওকে, ভেক্টর যোগের কারণে কিন্তু এই যে বি নেট বেশি বা কম হতে পারে, তাই না, ডিপেন্ডিং অন দা অ্যাঙ্গেল। যদি সম্পূর্ণ অপোজ করতে তাহলে তো জিরো হয়ে যেত, তাই না, বা অপোজ থাকলে একই ম্যাগনিটিউড থাকলে জিরো হয়ে যায়। আমরা ভেক্টরের যোগফল জানি, অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে জিরো থেকে ম্যাক্সিমাম যে কোনো ভ্যালু হতে পারে। এখন তাহলে আমরা বুঝলাম যে বি নেট এবং ভি ফাইটা আমরা কিভাবে পাই। হ্যাঁ, এখন আমরা তাহলে দেখি যে এই যে আর্মেচার রিয়াকশন যে ব্যাপারটাকে বললাম, আর্মেচার রিয়াকশনকে কিভাবে মডেল করা যায়। ঠিক আছে, আপনারা কিন্তু অলরেডি ওই যে আরএল সার্কিটের মডেলিং পারেন। হ্যাঁ, এখন তাহলে আমাদের খালি দেখতে হবে আর্মেচার রিয়াকশনটাকে কিভাবে আমরা এই ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে ইনক্লুড করতে পারি। হ্যাঁ, কিভাবে দেখেন, ই স্ট্যাটার সমান মাইনাস জে এক্স আই এ, এটা লিখতে পারি। ধরে নেন এক্স এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। কেন পারি দেখেন, বিকজ এই যে আই এ তার সঙ্গে 90 ডিগ্রি দূরে থাকবে। ওকে, অলরেডি আমি আপনাদেরকে বলেছি। এবং এই আইটাই কি করতেছে, বিএস কে প্রডিউস করে, which actually ই স্ট্যাটর কে প্রডিউস করে। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, ই স্ট্যাটর সমান সমান মাইনাস জে এক্স আই এ। ওকে, so the voltage on this phase is, যদি আমরা এই ইকুইভ্যালেন্ট সার্কিটটি একটু দেখেন, হ্যাঁ, এখনো কিন্তু এক্সটা কি আমরা এখনো বলি না, আমি ধরে নিচ্ছি এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই ইকুয়েশনে দেখেন আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি পাওয়া যায়, ভি ফাই সমান সমান, যেহেতু ই এটা ইনডিউসড ইএমএফ, এটা বড় একটা ড্রপ, মানে এই আরএল সার্কিট হিসেবে যদি চিন্তা করেন। ওকে, সেখান থেকে এটা বাদ দিলে টার্মিনাল ভোল্টেজ ভি ফাই আমি পাচ্ছি। ওকে, এখন খেয়াল করে দেখেন এই স্ট্যাটরকেই আমি যেহেতু এটা বলেছি। ওকে, তাহলে এবং এই আগের ইকুয়েশনেও দেখেন ভি ফাই সমান সমান ই এ প্লাস ই স্ট্যাটর। ওকে, তার মানে এইটাকে আমি যদি এখানে বসে দেই তাহলে আমি এই জিনিসটা পাই। ওকে, তার মানে দেখেন আর্মেচার রিয়াকশন যেটা, সেটাকে একটা আমি আরএল সার্কিট দিয়ে প্রমাণ মানে রিপ্রেজেন্ট করতে পারি। কেন রিপ্রেজেন্ট করতে পারি, এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে এর মধ্যে, যেমন একবার একজন করেছিলেন যে স্যার এটা আরএল সার্কিটটা কেন হচ্ছে। বিকজ দেখেন আরএল সার্কিটের বৈশিষ্ট্যটা কি দেখেন, এল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হয়, এল এর মধ্যে দিয়ে যে কারেন্ট যায় তার সঙ্গে 90 ডিগ্রি লিডিং এবং ল্যাগিং পজিশনে থাকে, তাই না, ভোল্টেজ লিড করে, কারেন্ট ল্যাগ করে। এখানেও দেখেন বিষয়টা কিন্তু তাই। আই থেকে দেখেন অ্যাঙ্গুলার 90 ডিগ্রি অ্যাঙ্গুলার দূরে থাকে আমার ই স্ট্যাটর, দ্যাটস ওয়াই আমি এটাকে একটা আরএল সার্কিট দিয়ে প্রকাশ করতে পারি। এখন দেখেন এটা গেল শুধু আমার আর্মেচার রিয়াকশন। এখন এই কয়েলে, ওকে, এই কয়েলে তো শুধু যে আর্মেচার রিয়াকশন রয়েছে তা তো না, একটা আমার আরএও থাকবে। ওকে, এবং আরেকটা কি থাকবে, এই কয়েলের যে সেলফ ইন্ডাকটেন্স সেটা, তাই না। তাহলে আমি দেখেন সেই টার্ম দুটো যোগ করি, ভি ফাই সমান সমান ই এ মাইনাস জে এক্স আই এ, যেটা এইটা ছিল, মাইনাস জে এক্স এ আই এ, হুইচ ইজ মাই আপনার রিঅ্যাক্টেন্স ডিউ টু আপনার সেলফ ইন্ডাকটেন্স, তাই না, মাইনাস আই এ আর এ। এখন দেখেন এই দুটো টার্মকে যদি আমি যোগ করি তাহলে দুইটা এক্স কে যোগ করে দিলে আমি পাচ্ছি এক্স এস ইকুয়ালস টু এক্স প্লাস এক্স এ। এক্সটা হলো গিয়ে ডিউ টু, এক্স কে আমরা বলবো রিঅ্যাক্টেন্স ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন, আর এক্স কে বলবো আমরা কয়েলের সেলফ ইন্ডাকটেন্সের কারণে যে রিঅ্যাক্টেন্স, তাই না। তাহলে কম্বাইনিং অল দ্য থিং, ইকুয়েশনটা আমরা পাই ভি ফাই সমান ই এ মাইনাস জে এক্স আই এ এক্স এস আই এ মাইনাস আই এ আর এ। অর্থাৎ ফাইনালি এই ইকুয়েশনটা আমরা পাই, এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা পাই। অর্থাৎ এই তিনটা ফেজের আমাদের আর আলাদা করে করার কোনো প্রয়োজন নেই, আমরা একটাই ড্র করব, সেইটা। ঠিক আছে, এই একটা ড্র করব।
আর আমাদের তিনটা ড্র করার দরকার নাই, যেহেতু তিনটা ফেজই আমার আইডেন্টিক্যাল। এখন খেয়াল করে দেখেন, এটা একটা আপনাদেরকে দেখানোর জন্য, বাই দিস টাইম আপনারা জানেন যেহেতু 3 ফেজ আর্মেচার কয়েল, হ্যাঁ, এটাকে আমরা ইদার ওয়াই কানেক্টেড করতে পারি অথবা ডেল্টা কানেক্টেড করতে পারি। জাস্ট খালি টার্মিনাল ভোল্টেজের রিলেশনটা চেঞ্জ হয়। ভিটি সমান সমান √3 V5, ভিটি সমান সমান V5 ডেল্টার ক্ষেত্রে। ওকে, যে আপনারা যে 3 ফেজ সার্কিটে পড়েছেন VL ইকুয়ালস টু √3 VP, সেটাই। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা দেখবো ফেজর ডায়াগ্রাম। আজকের ক্লাসটা এখানেই শেষ। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোথাও যদি না বুঝে থাকেন, আমাকে প্রশ্ন করতে পারেন। আমি একটু রিক্যাপ করি, সেটা হলো, এবং আপনাদের বাসার কাজ দিব, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা কিভাবে ডেভেলপ করলাম। সহজ বাংলায় আমি যদি বলি, এইখানে যদি আপনার একটা মেশিন না হইতো, নর্মাল একটা কয়েল যদি হইতো, একটা ভোল্টেজ সোর্স যদি থাকতো, সেটাকে আপনি আরএল দিয়ে মডেলিং করতে পারেন। এবং এইখানে এটা একটা মেশিন, যেহেতু এখানে রোটরটা রোটেট করতেছে, আর্মেচারে ফ্লাক্স কাট করতেছে এবং সেখানে ইএমএফ ইন্ডিউস হচ্ছে, এবং বাকি কেস কিন্তু একটা আরএল সার্কিটের মতোই। অনলি ডিফারেন্স যেটা, এখানে রোটর এবং স্ট্যাটর দুইটা কয়েল থাকার কারণে আমাদের আর্মেচার রিঅ্যাকশন নামক একটা টার্ম যুক্ত হচ্ছে। ওকে, বাকিটা কিন্তু আরএল এর মতোই। খেয়াল করে দেখেন, এই যে আরএল সার্কিটের মতোই, তাই না? একটা কয়েলের রেজিস্ট্যান্স থাকবে এবং একটা সেলফ ইন্ডাকটেন্স তো রয়েছে, তার সঙ্গে অ্যাডিশনালি আমার যুক্ত হচ্ছে একটা টার্ম রিঅ্যাকটেন্স ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন। সেইভাবে আমি মডেল করলেই আমি পেয়ে যাচ্ছি আমাদের সেই সিনক্রোনাস জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, এবং শুধু ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আমি এখানে শেষ করি নাই, তার সঙ্গে আমি আজকে অ্যাডিশনালি দিয়ে দিয়েছি সেই কেভিএল ইকুয়েশন। ওকে, এবং আর্মেচার রিঅ্যাকশন কাকে বলে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আর কি। ঠিক আছে, এখন দেখেন আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিব, সেইটা হলো এইটা আমি বলেছিলাম ড্র করা হচ্ছে কোন লোডের জন্য? ইন্ডাকটিভ লোডের জন্য। হ্যাঁ, এখানে আইটা, এখানে ল্যাগিং। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে কাজ দেই, যদি এই চারটা ছবিকে আমি ড্র করতে চাই, চারটা বলতে কি, এটা তো নো লোড, এটা তো এটাই থাকবে, এটা তো চেঞ্জ হবে না, তাই না? চেঞ্জ হবে কোনটা কোনটা? বি, সি, ডি, তিনটা চেঞ্জ হবে যদি আমি ক্যাপাসিটিভ লোড আঁকি। ওকে, কি হবে ক্যাপাসিটিভ লোড যদি আমি ড্র করি? আই এর ডিরেকশন চেঞ্জ হবে স্যার। লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে লাগিং না। আই এর, জি স্যার, ওইটার উপর বেস করে স্যার। এবার এটার উপরে বেস করে বাকিটা আপনারা ড্র করুন। হ্যাঁ, সামনের ক্লাসে আমাকে প্রত্যেককে ড্র করে এনে দেখাবেন। যাদের ওয়েবক্যাম আছে, ক্যামেরার সাথে অথবা অন্য কোনো সিস্টেমে আমরা দেখার চেষ্টা করি। এবং রেজিস্টারটা হলো, স্যার আপনার কথাটা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। আচ্ছা, এটা মানে লাইনে ডিস্টার্ব। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ক্যাপাসিটিভ এবং রেজিস্টিভ। ঠিক আছে, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এটা কি হবে। এরপরে আমরা সামনের দিন ভেক্টর ডায়াগ্রাম ড্র করা শিখবো, তখনও আবার ওই ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ, রেজিস্টিভ, অর্থাৎ তিনটা লোডের জন্য আর্মেচার রিঅ্যাকশন। শুধু ডায়াগ্রামটা ড্র করব, চারটা? এই যে এই তিনটা ছবি ড্র করবেন, ওকে স্যার। সি, সি, ডি। গট মাই পয়েন্ট? জি স্যার। জি স্যার। আজকের জন্য এটা। আর নেক্সট দিন যখন আমরা ফেজর ডায়াগ্রাম আঁকানো শিখবো, তখনও আবার এরকম ওকে স্যার। তিনটা হবে আর কি। হ্যাঁ, অর্থাৎ সহজ বাংলায় তিনটা লোডের কারণে আর্মেচার রিঅ্যাকশন তিন ধরনের হয়। ওকে, তো কোনটার জন্য কি এটা ড্র করলে আপনারা বুঝতে পারবেন, যেটা আমি আগামী ক্লাসে ব্যাখ্যা করব। হ্যাঁ, সবাই আমাকে কোশ্চেন করেন, স্যার বলেছিলেন আর্মেচার রিঅ্যাকশন তিনটা লোডের জন্য তিন ধরনের হয়, কোনটার জন্য কি ধরনের হয়? আপনারা ভেক্টরটা ড্র করেন। ওকে, ভেক্টর বলতে এখানে এই যে এগুলো তো সবই ভেক্টর ড্র করা হয়েছে, এই ভেক্টর তিনটা ড্র করে আনলেই বুঝবেন আসলে অ্যাকচুয়ালি হোয়াটস হ্যাপেনিং। হ্যাঁ, তাহলে আরো অনেক কথা আসবে, সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। ওকে, স্যার খাতায় ড্র করব নাকি স্যার?
আর করেন, খাতাতেই করেন, করে আমাকে একটু দেখালেন, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই। আহ, এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে সবাইকে যে হোমওয়ার্কটা দিয়েছি সেটা করবেন, হুইচ ইজ নেক্সট ক্লাসে আমি ব্যাখ্যা করব আর্মেচার রিয়াকশনটা তিনটা লোডের কারণে তিন ধরনের কেন হচ্ছে, ঠিক আছে? অলরেডি বুঝেছেন। যারা এখনো আর্মেচার রিয়াকশনটা ক্লিয়ার হন নাই, একটু পড়াশোনা করে নেক্সট ক্লাসে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা ফেজার ডায়াগ্রাম ড্র করব এবং আস্তে আস্তে সামনে আগাতে থাকবো। সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন? জি স্যার। ওকে, তাহলে কি আর কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, এই উইকে শেষ হওয়ার পরে, এই উইকের পরে আমরা কুইজের ডেট সেট করবো আর কি, ঠিক আছে? স্যার হ্যাঁ হ্যালো বলেন। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। স্যার সি চিত্রটা একটু বুঝাই দিন, সি আর ডি। সি চিত্র? আচ্ছা, আপনারা এখনো চিত্র বলেন, এক মিনিট, চিত্রটা বের করি। ওই ডায়াগ্রাম যেটা। ওই তো চিত্র, ঠিকই আছে, বাংলা চিত্র। হ্যাঁ, সি চিত্রটা বুঝতে চাচ্ছিলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, খেয়াল করে দেখেন, একটা মেশিনের মধ্যে যখন স্ট্যাটরের লোড থাকে না তখন দের উইল বি অনলি ওয়ান ফ্লাক্স, তাই না? সেটা হলো আমরা ধরে নিচ্ছি যে রোটর ফ্লাক্স বিআর, দ্যাট উইল প্রডিউস দ্য ইএ, তাই না? এখন যখন লোডেড করবেন তখন আর্মেচার দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং এই কারেন্ট তার ওন ফ্লাক্স প্রডিউস করবে। ওকে, সেই ফ্লাক্স মেইন ফিল্ডকে কি করবে, ধরেন ইন্টারাকশন করবে। আরো বোঝার জন্য আমরা ধরে নেই বাধা দান করবে। অ্যাকচুয়ালি সবসময় যে বাধা দান করে তা না। সো ইন্টারাকশন শব্দটা হলো গিয়া অ্যাপ্রোপ্রিয়েট, ধরে নেন বাধা দান করে। তাহলে কি হবে দেখেন, ই এর ভ্যালু লোডেড অবস্থায় অবশ্যই, মানে নেট যে ভোল্টেজ আমরা পাই তখন কি হবে দেখেন, ই এ থেকে কিছু অংশ মাইনাস হয়ে যাবে। সেটা হলো গিয়ে আমি ধরে নিচ্ছি স্ট্যাটর ফিল্ডের কারণে যে ইএমএফটা আমি বাদ দিব আর কি, মেইন যে ইএ থেকে, সেটা হলো ই স্ট্যাটর। ওকে, অথবা ভেক্টরিক্যালি আমরা বলতে পারি যে দুইটা প্লাস প্লাস, মানে আসলে দেখেন অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্ট আছে আসলে কিন্তু মাইনাসের মতোই হবে, বিকজ আমরা জানি কি দুইটা ভেক্টরের যোগফল ডিপেন্ডিং অন দ্য অ্যাঙ্গেল ইন বিটুইন দেম, জিরো থেকে ম্যাক্স দুইটা যোগফল পর্যন্ত যে কোনো কিছু হতে পারে, তাই না? সো আমি খেয়াল রাখার মতো বিষয় হলো যে দেখেন আই এর সঙ্গে বিএস এর যে অ্যাঙ্গেল, ওকে, আপনারা ঠিক ট্রান্সফরমার যখন করেছিলেন তখন মনে আছে ফ্লাক্সের সাথে ই এর অ্যাঙ্গেল কত থাকতো? হ্যাঁ, 90 ডিগ্রির মতো আর কি। ধরেন কারেন্টের যেটা হয়, কারেন্টের সঙ্গে ফ্লাক্স, ফ্লাক্সের সাথে করেসপন্ডিং ইএ, তাই না? তো ফ্লাক্স আর কারেন্ট থাকে 90 ডিগ্রির মতো ডিফারেন্স থাকে আর কি। এটা হলো আপনার থিওরেম আর কি। তো এটা ছিল সি চিত্র। বিএস এর কারণে, মানে স্ট্যাটর ফ্লাক্সের কারণে আমাদের ই স্ট্যাটর একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, যেটা আসলে নেগেটিভ হবে আর কি ইএ থেকে। তো সেটাই, এবং এই দুইটা যোগফলই হলো গিয়ে আমার
টোটাল ভি, কারণ এটাতে আমি টার্মিনালে পাচ্ছি আর কি, ওকে, সেটা লিখেছি আর কি। এন্ড এই যে দুইটা ফ্লাক্স, সেটা হলো গিয়ে আমার বি নেট। তো বলা হচ্ছে যে আপনার রোটর ফিল্ড সেটা ইএ প্রডিউস করে ফ্লাক্স, স্ট্যাটর ফিল্ড সেটা স্ট্যাটর প্রডিউস করতেছে, টোটাল টার্মিনাল ভোল্টেজ ভি5 যেটা, সেটা আমার বি নেটের কারণে জন্য এইগুলোকে ইন ফেজে রাখা হয়। দেখেন বি নেটের সাথে ভি5 ইন ফেজ, বিআর এর সাথে ইএ ইন ফেজ, বিএস এর সাথে ই স্ট্যাটর ইন ফেজ। ওকে, এটা ছিল নরমাল অবস্থা। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। এবং আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, এই যে আই এর যে পজিশনটা দেখেন, এটা এই চারটা পিকচার মানে ডায়াগ্রাম আর চিত্র, এটা ড্র করা হয়েছে ইন্ডাকটিভ লোডের কারণে। ওকে, সো আমি আপনাদেরকে বলেছি প্র্যাকটিস ফর, পরীক্ষা তো আমি দিতে পারি, গত ফাইনাল পরীক্ষাটা দিয়েছিলাম। তো এটা যদি ক্যাপাসিটিভ লোড হয়, আই ধরেন এখানে থাকলো, ওকে, রেজিস্টিভ লোড হলে কি হবে, সেরকম ব্যাপার আর কি। তো একটু ড্র করেন, নিজেরা প্র্যাকটিস করেন, আর নেক্সট ক্লাসে আমি বলে দেবো ভেরি ইজি। ওকে, তো এটাই ছিল আজকের মতো আর কি। তার কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, পড়াশোনা করলে কোশ্চেন হবে, হ্যাঁ। তো এই উইকের পরে আমরা কুইজের ডেট ঠিক করব, এবং অবশ্যই কুইজের আগে এই যে ক্লাসের ভিডিওগুলি আপলোড দেওয়ার চেষ্টা করব আর কি, যতখানি দেওয়া যায়। তো আশা করি সমস্যা হবে না। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আগামীকালকে না পরশু দিন আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।